গ্রামীণ স্বাস্থ্যসেবার করুণ দশা। 19,000-এর বেশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র উপকেন্দ্র থাকলেও প্রাথমিক সেবা পায় না প্রান্তিক জনগোষ্ঠী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দীর্ঘ যানজটে আজও চরম ভোগান্তি। সকালবেলা বাজার থেকে বাইরে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রাইভেটে যাওয়া হলো না। আল্লাহ জানে কখন ক্যান্টনমেন্ট পার হবো। দিন যাবত ডাক্তারদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। সিলেটে 6 মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে 117 জনের। চুরির অভিযোগ তুলে শরীয়তপুরের তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, জুতার মালা পরিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ। ভুক্তভোগীর মামলায় 2 জন গ্রেফতার। কুড়িগ্রামে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ। কৃষকের বদলে গুদামে শস্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ সিন্ডিকেট। দুর্ভোগের আরেক নাম মানিকগঞ্জের দিয়াবাড়ি সরকারি আশ্রয় প্রকল্প। 26 বছরের সংস্কার হয়নি একবারও, অনিশ্চয়তায় হাজারো মানুষের বাস। বৃষ্টি আসলে যে কাপড় টাপড় ওই যে কাগজটা মুড়ে থাকি খুবই অসহায়। গড্ডা যদি ছাইড়ে দিত আমাকে তো তাকে জন্য দোয়া করতাম। আমাকে গড্ডা মেরামত করে দেখো, আমরা 500 লোক বসবাস করবো পারতেছি। সবাইকে আমন্ত্রণ বিরতিবিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম স্বাদ বেশি। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান 19,000-এর বেশি, যার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত প্রাথমিক স্বাস্থ্যসেবা। বেশি বেহাল দশা উপস্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রী জানালেন 3 প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জিহাদ ইসলামের ক্যামেরায় দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র ঘুরে বাস্তবতা তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ। দেয়ালে ফাটল, খুলে পড়ছে পলেস্তারা, সামনে নোটিশ ঝুঁকিপূর্ণ ভবন, অথচ ভবনের বয়স মাত্র 26 বছর। এটি বাগেরহাটের গোয়ালমাঠ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সেবা বন্ধ আছে বেশ কিছুদিন ধরে। এবার যাচ্ছি যশোরের পাজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক নেই, সেবা দেন ফার্মাসিস্ট। তিনিই প্রেসক্রিপশনে লিখে দেন বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক। ফ্লুক্লোক্সাসিন যে কেটে গেলে ঘা হলে সেখানে দিছি, আর আপনার জ্বর সর্দি কাশিতে আপনার সেফিক্সিম দিয়েছি, আর অ্যাজিথ্রোমাইসিনটা দিয়েছি। যার ডায়রিয়া হয়েছে তাকে, যেহেতু আমাদের সিপ্রোফ্লক্সাসিন নেই, তার পরিবর্তে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার দিচ্ছি এখানে। বাইরে লেখা 24 ঘন্টা ডেলিভারি, অথচ স্থানীয়রা বললেন কোনো ডেলিভারি হয় না সেখানে। 2 মাস ধরে কেন্দ্রটি খোলাই হয়নি। সামনে জমে আছে পানি। এটি অভয়নগরের প্রেমবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে পাওয়া যায় জন্মনিয়ন্ত্রণ বড়ি, আর হয়তো কাশি জ্বর, তাও সবসময় থাকে না। এই হাসপাতাল জন্মতে কোনদিন ডেলিভারি রুগিয়ে দেখা, কোনদিন ডেলিভারি হয়নি। 10টা বাজে ফিরাই, এখনো কোনো ডাক্তার এখানে আসেনি। আমাদের বাড়িতে হাসপাতাল আমরা আগে করছি, কোন দিনই আমাদের সুযোগ সুবিধা পাই সেটা না পাচ্ছি না। আমরা সেটা না পাচ্ছি, আমাদের হাসপাতাল দরকার নাই। সারা দেশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 1313টি। এর মধ্যে অবকাঠামো নেই 366 ইউনিয়নে। 6,500 জনবলের মধ্যে অর্ধেক পদই শূন্য। সব কেন্দ্রে একজন MBBS ডাক্তারের পদ থাকলেও কোথাও দেখা মেলেনি। যশোর শহর থেকে খুব কাছেই বন্ধবিলা ইউনিয়ন। 26,000 মানুষ বসবাস করেন এই ইউনিয়নে। যে ইউনিয়নের মানুষের জন্য করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু সপ্তাহে মাত্র 1 দিন স্বাস্থ্যসেবা মেলে এখানে। আর বাকি দিনগুলোতে স্বাস্থ্য সহকারীরা এভাবে এসে অলস বসে থাকেন। তবে তাদের আরেকটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। সেটি হলো রোগী আসলে তারা বলে দেন সেবা এখন নয়, সোমবার। কিন্তু সোমবারে সপ্তাহে 1 দিন ডাক্তার আসে এখানে, ওই 1 দিন আসার কথা বলে দিই। কিন্তু লোক নেই, চিকিৎসা দেবে কিনা, মানুষ কোন সময় করে বিপদে পড়ে কিনা, আসবে স্বাস্থ্যকেন্দ্রে আইসে পাইলেও না, বিলম্ব তো অবশ্যই। সারা দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 3,307টি। এর মধ্যে মডেল স্বাস্থ্যকেন্দ্র 500টি। 24 ঘন্টা স্বাভাবিক সন্তান প্রসবের কথা থাকলেও সেটি যেন ঘোষণাতেই সীমাবদ্ধ। একটি কেন্দ্রে মাসে গড়ে 3টি নর্মাল ডেলিভারিও হয় না।
প্রতিষ্ঠানে যে আমরা গরিব গুরু আশেপাশে যারা আছি তারা যে কিছু পাবো, কিছু সাহায্য পাবো, কিছু ওষুধপত্র পাবো, কোনোদিন কিছু পাইনি আমরা। এখন তো এরা পরিত্যক্ত, মানে এরা ভাঙ্গে যাবে বিধায় ভয়তে ওই কাউন্সিলের মধ্যে নিয়ে বসাইছি আমরা। একদিন অথবা 2 দিন সপ্তাহে বসে, আর প্রতিদিন আসলে মনে করেন যে প্রায় লোকজন মনে করেন যে এখানে ঘুরে ঘুরে চলে যায়। দেখা গেলো সাপ্তাহিক সিগনেচার বা মাসিক সিগনেচারটা কমপ্লিট করার জন্য ওই সময় হয়তো এরা আসে, এখানে এসে সিগনেচার করে ওদের কাজ ওরা করে চলে যায়। এদিকে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে কিছুটা সেবা মিললেও অনেক ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ, সময় মতো খোলা হয় না, সেবা বঞ্চিত রোগীরা। কমিউনিটি ক্লিনিক আইডিয়াটা একটা রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত করে ফেলা হয়েছিল। মাঝখানে যে ইউনিয়ন সাব সেন্টারগুলোর উপর খুবই কমই গুরুত্ব দেওয়া হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু গুরুত্ব ছিল। তো এইটা কিন্তু ঘটেছিল যে আমরা যে কোনো উপায়ে কমিউনিটি ক্লিনিকে হাইলাইট করে এটা বিপ্লব দেখাবো, আর মাঝখানেরটা যে দুর্বল হয়ে গেল সেটা আমরা খেয়াল করব না। তো তার ফলে কিন্তু ওইখানে একটা ক্ষতি হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার এত বড় আয়োজন বিশ্বে বিরল। নানা রোগের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন সেবাসহ বিনামূল্যে দেয়া হয় ওষুধও। কিন্তু জনবল সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে সব স্বাস্থ্য প্রতিষ্ঠান। প্রাইমারি পাবলিক হেলথের পরিকল্পনার আন্ডারে এই তিনটাকে সমন্বয় করে আমরা যেটা ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, প্রাইমারি হেলথ কেয়ার, এটা নেওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে এনেই আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তিনটা প্রতিষ্ঠান মিলে কি একটা হবে নাকি? না, এরকম একটা হওয়ার মতো চিন্তা আমরা করি নাই, বাট মানে ওয়ার্ক এরিয়াগুলি মানে প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা, কিন্তু কখনোই তা শক্তিশালী করা হয়নি। ফলে দিন দিন বাড়ছে গ্রামের রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখার চর থেকে কোটবাড়ি 6 কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। তবে বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা কমে আসে। সকাল থেকে মহাসড়কে দীর্ঘ যানজট ছিল। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী অংশ দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভর্তি। গতকাল সেখানে এক দফায় অস্থায়ী সংস্কার কাজ হয়। পুরোপুরি সংস্কার কাজ শেষ হলে যান চলাচলও স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই জানিয়েছেন পুলিশ। এদিকে গতকালও একই স্থানে দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। আবার যাবো এন্টারমেন্ট, গাড়ি তো ভাই পেয়েছি না। কালকে জ্যাম ছিল, কালকে গাড়ি থাকতে যাচ্ছিলাম চট্টগ্রাম, আসি নাই। তো আজকে সকালবেলা বড় বড় রওনা দিচ্ছি, এখন বেলতুলি থেকে এখন জামা গড়া দিচ্ছি। এখন আল্লাহ জানে কখন ক্যান্টনমেন্ট পার হবো। আজকে 2 দিন যাবত যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, গ্যাস খরচে যাত্রী যেতেছে, ইনকাম তো নাই। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, যানজট পরিস্থিতি এখন আপনি কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেখানটায় আছেন, আর স্বাভাবিক হতে ঠিক কতটুকু সময় লাগতে পারে জানাবেন আমাদেরকে। এর সাথে আমার আরো একটা প্রশ্ন হচ্ছে, হাইওয়ে পুলিশ ঠিক কি বলছে জানাবেন আমাদেরকে। যদি আসলে আমরা সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছি বিভিন্ন পয়েন্টে। এখন যে জায়গাটিতে রয়েছি এটি আমতলীর সেই জায়গা যেখানে আসলে খানাখন্দে ভরা ছিল এবং যার কারণে এই দুর্ভোগের তৈরি হয়েছে। তো এখানে কিন্তু গতকালও অস্থায়ী সংস্কার হয়েছে, আজকেও কিন্তু ইট আর বালু দ্বারা অস্থায়ী কিছুটা সংস্কার হয়েছে এবং আগামী দিনও তা চলবে। তো এখন নতুন করে প্রশ্ন যেটি দেখা দিয়েছে যে যানজটের কিছুটা কমে আসলো, সড়কে কিন্তু ধীরগতি আগের মতোই রয়ে গেছে। ফলে এখানে যাত্রী এবং চালকরা যেটা আশঙ্কা করছেন যে নতুন করে যদি আবার রাতে বৃষ্টি হয় কিংবা আগামী দিন বৃষ্টি হয়, এই ভোগান্তি কিন্তু আরও ভয়াবহভাবে ফিরতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে এখানে যারা সড়ক ও জনপদের কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেই বিষয়টি জানিয়েছেন যে আসলে বৃষ্টি একেবারে বন্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এই অস্থায়ী সংস্কারের উপরেই চলতে হবে। বৃষ্টি বন্ধ হলে হয়তো তারা পুরোপুরি যে কাজটি সেটি শুরু করতে পারবেন। তো এখন কিন্তু আসলে ধীরগতি নিয়ে যানবাহন চলছে এবং যানজট অনেকটাই কমে এসেছে। জ্যোতি। খোকন, আপনাকে ধন্যবাদ।
কুমিল্লা শহরের অন্যতম দুই প্রবেশদ্বার, একদিকে মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যদিকে বিশ্ববিদ্যালয়, ইপিজেড, সরকারি বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান। দুই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহনের চলাচল, অথচ বছরের পর বছর স্থায়ী। কুমিল্লা শহরের অন্যতম দুই প্রবেশদ্বার, একদিকে মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যদিকে বিশ্ববিদ্যালয়, ইপিজেড, সরকারি বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান। দুই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহনের চলাচল, অথচ বছরের পর বছর স্থায়ী সংস্কারের অভাবে সড়ক দুটি এখন পরিণত হয়েছে জনদুর্ভোগের কারণ। বাড়ছে যানজট, দুর্ঘটনা আর ক্ষোভ। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনের শেষ পর্বে। ক্যামেরায় ছিলেন জিহাতুল ইসলাম। আরামদায়ক বা নিরাপদ পথ চলা, এই শব্দ দুটির সাথে পরিচিত নন কুমিল্লাবাসী। বেহাল এই চিত্র বাকরাবাদ থেকে তমসম ব্রিজ হয়ে কোটবাড়ি এবং জাগরজুলি থেকে কান্দিরপাড় সড়কের। প্রতিদিন এই পথ মারিয়েই স্কুল, কলেজ, অফিস, আদালতে যায় কয়েক হাজার মানুষ। অথচ নগরীর গুরুত্বপূর্ণ দুটি রাস্তার দিকে তাকালে স্পষ্ট হয় অবহেলার প্রতিচ্ছবি। বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত, সামান্য বৃষ্টিতে গোটা পথই তলিয়ে যায় পানিতে। ঝুঁকির পাশাপাশি সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। কিছুদিন আগে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন লোক মারা গেছে। আবার এই রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 9-এর একটা ছেলে মারা গেছে। আর মেডিকেলের সামনে তো অবস্থা একদম বেশি খারাপ, তো ওইখানে রুগীদেরও অনেক বেশি প্রবলেম হয় আর সব সময় জ্যাম লেগে থাকে। গাড়ি আছে এদিকে, বস্তা সহকারে হাইটা নিয়ে দেওয়া লাগে। এই যে অবস্থা, একদিন আমার চাকা ভাঙে গেছে গাড়ি। এই রাস্তায় চলাচল করার জন্য সুস্থ লোক অসুস্থ হয়ে যাচ্ছে, আর অসুস্থ লোক আরও বেশি অসুস্থ হয়ে পঙ্গু হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর চলেছে নামকাওয়াস্তে সংস্কার। বর্ষা মৌসুমে কার্পেটিং ওঠে, বের হয় ভেতরের খোলস। মেরামতের নামে অর্থ খরচ হলেও না হচ্ছে কাজের কাজ, কমছে না ভোগান্তি। যেদিন রাস্তার কাম করছে সেদিনকে আবার মনে কর পরের দিন আবার বৃষ্টি হয়ে আবার হেই হয়ে গেছে গিয়া। এই এমনি কাম করে কোনো লাভ নাই। কিছুদিন পরে পরে তাদের সিএমবির গাড়ি নিয়ে আইসা কিছু পুরাতন আদলা, টোকাই আদলা কোনো কন্ট্রাক্টর থেকে মানে খুঁজে আনছে, এমন দেখা যায় মানে এটি ভিক্ষা করে নিয়ে আদলার মতন লাগে। কদিন পর করে ইট বালু না দিয়ে এগুলো নিয়ে এগুলো দিয়ে টাকা লোটপাট করে নেয়, এগুলো মানে এগুলো কিন্তু কাজে আসতেছে না। এসব বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এমন অসহযোগিতায় ক্ষোভ জানিয়েছেন সচেতন নাগরিকরা। আমার দপ্তর সবাই কথা বলতে পারেন একমাত্র পলিটিক্যাল প্রধান যিনি মন্ত্রী, যিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এটা যারা জনপ্রতিনিধি নির্দেশনা দিতে পারেন, আমি কোনো কথা বলবো চলে যাবো। আপনাকে আমি বলতেছি তার মানে কি নাকি যে আমি আপনাকে সাক্ষাৎকার দিব না? আমি তাইলে ওইটা বলেন, দিলে তার আমার এত কিছু বলার না, এত কিছু বলো আপনি। আমি আপনাকে একটা আইনের কথা বলছি, আপনাকে আপনাদের এই জিনিসগুলো জানা দরকার, আপনাদের এই জিনিসগুলো জানা দরকার, বুঝতে পারছেন? রেষারেষিতে না যেয়ে জনগণের টাকা, সরকারের টাকা, সরকারের কাজে, উন্নয়নের কাজে সেটা ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত সম্ভব উন্নয়নটা করুন, আপনাদের মুখটা বাঁচবে। জনগণের প্রত্যাশা অস্থায়ী সংস্কার নয়, টেকসই সমাধান। কারণ কুমিল্লার এসব গুরুত্বপূর্ণ সড়কের উপর নির্ভর করে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতির চাকাও। তাই ক্ষুব্ধ মানুষের এখন দেখার বিষয়, সরকারের প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন এখন কতটা বাস্তবে রূপ নেয়। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকালে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় প্রায় 5 কিলোমিটার এলাকার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়রা। মানববন্ধনকারীদের দাবি, উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের মেঘনা নদী থেকে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর প্রতিবাদে গেল বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধন করে। তাদের অভিযোগ, ওই মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনকে হামলার হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সকালে তারা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় 2 ঘন্টা পর তারা মহাসড়ক থেকে সরে যায়। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও 6 জন। সকালে নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় নসিমনে থাকে
থাকা 3 জন নিহত হন। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস বিপরীত থেকে আসা নজিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। এছাড়া আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালক সহ এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত 2 জন। পুলিশ জানায়, সকাল 6টার দিকে টোক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে চালক ও এক যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও 2 জন। এছাড়া ঠাকুরগাঁও মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার অংশে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শ্রমিকদের দাবি, বেহাল সড়কই দুর্ঘটনার মূল কারণ। অন্যদিকে সচেতন নাগরিকরা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণ এসব দুর্ঘটনার জন্য দায়ী। জেলায় গত 6 মাসে ঘটেছে 185টি দুর্ঘটনা, প্রাণ গেছে 117 জনের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রীরা। মহাসড়ক নয়, যেন মরণ ফাঁদ। সিলেটের এই সড়কে শুক্রবার 2 বাসের সংঘর্ষে নিমিষে নিভে যায় 9টি প্রাণ। নিহতদের সবাই ইউনিক বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম। তবে আর ফেরা হয়নি পরিবারের কাছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার ভাই। ঘুরতে আসছিল ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব সবাই। আমার 2 ফ্রেন্ড, ওরা বিমানে চলে যাবে ঢাকাতে। আর আমরা ইউনিক নেই, ইউনিকের 3টা সিট নেই। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার পর্যন্ত প্রায় 35 কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ সড়ক। প্রায় এখানে ঘটে বড় দুর্ঘটনা। গত মে মাসেও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পিকআপে থাকা 7 শ্রমিকের। চালকদের দাবি, সড়কের বেহাল দশা, মহাসড়কে অবৈধ যান চলাচল দুর্ঘটনার বড় কারণ। রাস্তার তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ রাস্তা। যে গর্ত হইছে রাস্তার মাঝে খুব মারাত্মক, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। রোডের মধ্যে অনেক অবৈধ গাড়িগুলোর কারণে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি, অটো রিক্সা, অনেকগুলা গাড়ি আছে, তারা বড় গাড়ির লোকে তারা পারাপারি করতে চায়। 90 টাকা 80 টাকা টুল তুলে আমরা তো রাস্তাটা সুন্দর করে দিই, রাস্তা সুন্দর লাগে এই দুর্ঘটনা ঘটে। তবে সচেতন নাগরিকরা মনে করছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণে এসব দুর্ঘটনা ঘটছে। পুলিশ বলছে, দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে ক্লান্তি আসে। এর ফলেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। মহাসড়কের 6 লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। ড্রাইভারদের বেপরোয়া চালনা এবং কে কাকে ওভারটেক করে সামনের দিকে চলে যাবে এবং অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি এবং সর্বোপরি আমাদের রাস্তার যে অবস্থা, এটা চিন্তার বাইরে। যে নিয়মে থাকার কথা সেই নিয়মে থেকে অতিরিক্ত নিয়মে বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনাটা বেশি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান আছে। কাজ অনেক জায়গায় কিছু কিছু কাজে দৃশ্যমান হয়েছে। এখন এইটে 6 লেনের কাজটা হইলে সড়ক দুর্ঘটনাটা অনেকটাই হ্রাস পাবে। সড়কে নতুন করে আর কোনো প্রাণ না ঝরুক, এমনই প্রত্যাশা সবার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। সিলেটের ওসমানী নগরে 2 বাসের সংঘর্ষে আহত নিহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এমনটাই জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এমনটাই জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হবে। আর দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীরা 3 লাখ ও অন্য আহতরা পাবেন 1 লাখ টাকা। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ মহাসড়কে আরও বেশি নজরদারি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। গতকাল সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর কাশিকাপান এলাকায় 2 বাসের সংঘর্ষে মারা যান 9 জন, আহত হন 24 জন। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা। আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। শরীয়তপুরে চুরির অভিযোগ তুলে এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে ঘন্টার পর ঘন্টা নির্যাতনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধরের পর জুতার মালা পরিয়ে কেটে দেয়া হয় মাথার চুল। এরপর এলাকা ছাড়তে বাধ্য করা হয় ভুক্তভোগী পরিবারকে। ঘটনার 3 দিন পর মামলা হলে 2 জনকে গ্রেফতার করে পুলিশ।
গাছের সাথে বেঁধে তরুণীকে নির্যাতনের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি শরীয়তপুর ভেদেরগঞ্জের সোহেলকান্দি এলাকার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশের মুদির দোকানদার মনির হোসেন দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার দোকানে গেলে তাকে কুপ্রস্তাব দেয় মনির। প্রতিবাদ করলেই চুরির অভিযোগ এনে চলে নির্যাতন। তরুণী ও তার ছোট বোনকে 3 ঘন্টা গাছের সাথে বেঁধে রাখে মনির সহ বাড়ির মালিক ফৌজিয়া ও তার স্বজনরা। গায়ের উন্ডা নিয়ে গেছে আমার ছোট বোনেরাও সবার সামনে, পরে পিছমনে বান দিয়ে ইচ্ছারম ফৌজিয়ায় পেটাইছে, চুল কেটে দিছে আমার, আবার সেই চোখ গঠন দিছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। তবে অভিযুক্তকে আটকের পর আবারও ছেড়ে দেওয়া হয় এমন অভিযোগ স্বজনদের। পরে 6 জনকে আসামি করে থানায় মামলা হয়। আমার এলাকা থেকে বাইর করে দিয়েছে আর ভিডিওগুলো ছাড়ছে। আমার মেয়ে করে নিয়ে আমি কোথাও যাই দাঁড়াইতে পারি না, আমার মা নিজের সব গেছে গা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মনির। তার দাবি বাড়ি ভাড়া বাকি থাকায় মারধর করা হয়। অন্যদিকে অভিযুক্ত বাড়িওয়ালা ফৌজিয়ার স্বামীর দাবি, চুরির দায়ী তরুণীকে মারধর করে দোকানদার মনির। চুরি করছে, ধরার পরে সে এই জায়গায় এই কথা বলে না, ওই জায়গায় যে সঙ্গে বাসাতন বাই করতে হবে ওই সময় পুলিশ এসে পুলিশের কাছে ওই কথা বলেন। থানা দিয়ে অভিযোগ দিতেছে এই বিষয়। কি বিষয়? এই যে বলতেছে আমি নাকি তারা ডিস্টার্ব করি। ভাড়া নিতে বাকি আছে, আর 1 মাস আগে যাইতে গেছে, আর যায় না, বাপ মা নাই না, কই কি করে মহিলা মানুষ ছেড়ে দিল তো সমস্যা। অভিযুক্তকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন থানার ওসি। জানান 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে 6 জনের নাম উল্লেখ করেছেন এবং 4-5 জন অজ্ঞাত দিয়েছেন। আমরা সকলে গ্রেপ্তারের চেষ্টা করছি, আমাদের গ্রেপ্তার চেষ্টা চলমান আছে। নির্যাতনের পর অভিযুক্তদের হুমকির কারণে বাড়ি ছেড়ে পাশের গ্রামে বসবাস করছে ভুক্তভোগী পরিবার। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত পৌর যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সুপার জানান, ওই নেতার নাম সোহেল রানা। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে 2টি মারামারির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সকাল 11টার দিকে উপজেলা সদরের থানাপাড়ার স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর পরপরই তার স্বজন ও কর্মী সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। সোহেল রানাকে আবারও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া পুলিশের কাজে যারা বাধা দিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার। কুড়িগ্রামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ কৃষকের পরিবর্তে গুদামে ধান দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। এমন অনিয়মের বিষয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে উপজেলা খাদ্য ও কৃষি বিভাগ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছাটবাড়ি গ্রামের বিধবা নাজভান। অন্যের বাড়িতে কাজ করে জীবন চালানো এই নারীর সম্পদ বলতে শুধু 15 শতক ভিটেমাটি। অথচ নাজভানের নামে সরকারি গুদামে ধান সরবরাহ করে টাকা হাতিয়েছে একটি সিন্ডিকেট। মানুষের বাড়ি কাম করে খাই, আমার ভাতা 2 বছর নিয়ে গেছে, নিজে 2টা চেক নিছে। এমন পরিস্থিতির শিকার গ্রামের আরও অনেক অসহায় নারী। অভিযোগ, ইরি বোরো মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারি ধান কেনায় অনিয়ম হয়েছে। আসল চাষিদের বাদ দিয়ে তালিকায় নেওয়া হয়েছে দরিদ্র ও ভূমিহীনদের। তাদের নামে গোডাউনে ধান দিচ্ছে অসাধু চক্র। এতে ফসল উৎপাদন করেও ন্যায্য দাম থেকে বঞ্চিত অনেক কৃষক। প্রায় 34টা নাম, যার 0.5% জমি নেই বাড়ি চালা ছাড়া। এটা পুরোপুরি সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে। ওটা ছবি এলে নিয়ে যা ব্যাংকের মধ্যে নিয়ে যা, ওই কোনো কচে বলে চেক দেব। স্থানীয়রা জানান, বিভিন্ন ভাতা দেওয়ার কথা বলে অসহায় মানুষকে কৃষকের অনলাইন তালিকায় নাম লেখান সিন্ডিকেট চক্রের সদস্য দুলাল। পরে তাদের নামে গোডাউনে গেছে ধান, বিনিময়ে মিলেছে 1 থেকে 2,000 টাকা। অভিযোগ আছে 16 জন দিনমজুর ও হতদরিদ্রের কাছ থেকে 2টি করে সই করা চেকের পাতাও নেন দুলাল। থেকে 2 করে পাতাও ছিঁড়ি নিছি, এলা আমরা ভয়েতে আতঙ্ক হয়ে আছি। 1500 কোটি টাকা দিয়ে আমাকে বাড়ি পাঠে দেন, আর ওই চেক টাকা নিয়ে 2 করে কাগজ ছিঁড়ি নেন। কৃষিটা নাম দিব, তাহে নামটা করে নিছে 5,000 কোটি টাকা মাসে তোমার 5,000 করে দিবি। তবে অভিযুক্তের দাবি, প্রভাবশালী মহলের নির্দেশে এসব কাজ করেছেন তিনি। নিজে তো কেউ ধান নেয় না, ধান দেয় না সরকারে, এরা বিক্রি করে। খালি শুধু কচা কাটাই নিয়ম না,
প্রতিটা ইউনিয়নে আপনারা যাচাই করে দেখেন যে প্রতিটা ইউনিয়নে একই অবস্থা। অনিয়মের প্রশ্নে একে অপরের ওপর দায় চাপালেন উপজেলা খাদ্য ও কৃষি কর্মকর্তা। আমরা তো কৃষককে চিনি না, কৃষি অফিস থেকে অনুমোদন করা হয় ওই তালিকা, তখন আবার ইউনো স্যারের মাধ্যমে ওটা আবার লটারি হয় অনলাইনে। সবাই তো ধান দিতে পারতেছে না, বা অনেকে আবেদন করে তার কাছে ধান আর মজুদ থাকে না। অনেকে আবেদন করে কিন্তু মজুদ থাকে না, কিন্তু এই মজুদ যে নাই সেটা তো ওই ব্যক্তির ধান তো তারা সংগ্রহ করার কথা না, কিন্তু সংগ্রহ তারা কীভাবে করছে। চলতি মৌসুমে নাগেশ্বরী উপজেলার 807 জন কৃষকের কাছ থেকে মন প্রতি 1440 টাকা দরে প্রায় 2500 মেট্রিক টন ধান কিনবে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাথা গোজার একটি ছোট্ট ঘর, সেটি হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে বড় আশ্রয়, কিন্তু 26 বছর ধরে সংস্কারহীন সরকারি আশ্রয়ণ প্রকল্পের সেই ঘর এখন নতুন দুর্ভোগ। বলছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি আশ্রয়ণ প্রকল্পের কথা। জরাজীর্ণ ঘরে সামান্য বৃষ্টিতেই পানি পড়ে, ভিজে যায় বিছানা, কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র। বছরের পর বছর এমন অনিশ্চয়তার মধ্যেই বসবাস করছেন বাসিন্দারা। পদ্মার ভাঙনে সব হারিয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোজার জায়গা পেয়েছিলেন রফিজা বেগম। স্বামী নেই, সন্তানরাও আলাদা। ছোট্ট এই ঘরেই একা বসবাস তার, কিন্তু সেই আশ্রয় এখন নতুন দুর্ভোগের নাম। টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ায় পলিথিন দিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন তিনি। টিন নাই, কাঠ নাই, একবারে শেষ। বৃষ্টি আসলে যে কাপড় টাপড়, এই যে কাগজ টাগজ মুড়ে দিয়ে থাকি। শুধু রফিজা বেগমই নন, বৃষ্টি এলেই একই দুর্ভোগে পড়ে পুরো আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। জোড়াতালি দিয়ে কোনো মতে বসবাস করছেন তারা। সরকারি আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও অসহায় মানুষের নিরাপদ আবাস নিশ্চিত করা, অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেই আশ্রয়নই এখানকার শতাধিক পরিবারের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, এত বছরেও কেন তাদের দুর্দশা দেখার কেউ হলো না। খুবই অসহায়, গন্ডা যদি ছাইড়ে দিত তো তাকে জন্য দোয়া করতাম। বৃষ্টি এলে আমাদের নাক দিয়ে পানি যায়, নাক দিয়ে গাল দিয়ে পানি যায়, ওই তো শুকনো শুকলটাই রাখুন লাগে, আমরা থা পাচ্ছি না আর কি। 2000 সালের দিকে হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পে 100টি পরিবারকে পুনর্বাসন করা হয়, কিন্তু 26 বছরেও ঘরগুলো আর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি দপ্তরে বারবার জানিয়েও মেলেনি কার্যকর উদ্যোগ। পানি পরে আমরা তখন নির্ভয় মধ্যে পড়ে গেছি, যেহেতু এ জায়গায় যে প্রশাসনের লোক যেই হোক এটা কোনো করতেছে না, তদন্ত যদিও করে কোনো কাজ হইতেছে না। প্রধানমন্ত্রীর কাছে আমাকে এইটাই অনুরোধ যে আমাকে ঘরটা মেরামত করে দেখো, আমরা 500 লোক বসবাস করতে পারতেছি না। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কেউ ব্যক্তিগতভাবে যদি আসে যে আমি ঘরটি মেরামত করতে পারছি না, অবশ্যই সরকার তার পাশে থাকবে। তারা যেন অবশ্যই স্থানীয় প্রশাসনে একটি আবেদন করে ঘর নির্মাণ অথবা নতুন ঘরের চাহিদা জানিয়ে সরকার তার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবে। শুধু ঘরই নয়, আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার একমাত্র সড়কটিও এখন চলাচলের অনুপযোগী। ভাঙাচোরা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে যাতায়াত করেন বাসিন্দারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।